প্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগতম সেট ও ফাংশনের বেসিক ক্লাসে। আমি আশা করছি তোমরা যদি এই ক্লাসটি পুরোপুরি দেখো তাহলে সেট অধ্যায় সম্পর্কে তোমাদের ধারণা খুব সুন্দরভাবে সুস্পষ্ট হয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথমে আলোচনা করা যাক সেট সম্পর্কে। প্রথমে দেখব সেট কি। সেট হচ্ছে কতগুলো উপাদানের একটি সজ্জিত ব্যবস্থা। এই উপাদানগুলো কি কি হতে পারে? 1 2 3 4 অথবা ABCD অথবা যে কোনো মানুষের নাম, পাখির নাম ইত্যাদি ইত্যাদি হতে পারে উপাদান। সেই উপাদানগুলোকে একটি সজ্জিত ব্যবস্থা হচ্ছে সেট। চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা সেটকে প্রকাশ করব। সেট প্রকাশের পদ্ধতি দুইটি, একটি হচ্ছে তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড এবং অন্যটি হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। তালিকা পদ্ধতিতে সেট প্রকাশের জন্যে প্রথমে একটা দ্বিতীয় বন্ধনী মাধ্যমে আবদ্ধ করতে হবে এবং দ্বিতীয় বন্ধনীর ভেতরে কতগুলো উপাদান যেমন 1 2 3 4 ইত্যাদি হতে পারে। চাইলে এভাবে লিখতে পারো ABCD ইত্যাদি। চাইলে এভাবে লিখতে পারো বই, কলম, খাতা, আরও অনেক কিছু। যে কোনোভাবে আমরা লিখতে পারি। তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য নিয়ম হচ্ছে প্রথমে দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখতে হবে কতগুলো উপাদান কমা আকারে। প্রত্যেকটি কমা হচ্ছে একটি একটি উপাদান নির্দেশ করে। এখন এই সেটের অবশ্যই একটি নাম দেওয়া যাক, যেভাবে আমরা সকল কিছুর নাম দিয়ে থাকি। এই সেটের একটা নাম দিলাম মনে করো A, এই সেটের একটা নাম দিলাম মনে করো B, এই সেটের একটি নাম দিলাম মনে করো C। তাহলে যে কোনো নামেই কিন্তু আমরা এদেরকে ডাকতে পারি। এভাবে প্রকাশ করাটাকে বলবো তালিকা পদ্ধতি। এখন দেখব সেট গঠন পদ্ধতি কী জিনিস। এখন দেখব সেট গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করা হয়। সেট গঠন পদ্ধতিও একটি দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয়, কিন্তু এখানে উপাদানগুলো সরাসরি না লিখে একটি বর্ণনা আকারে সাজানো হয়। বর্ণনাটি এরকম, মনে করো এই সেটটাকেই আমরা লিখব। এই সেটটা হচ্ছে এ সেট। তাহলে এ সেটটা কেমনভাবে লিখতে পারি? দেখতে পাচ্ছি এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো এক একটি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 এগুলোকে বলি আমরা স্বাভাবিক সংখ্যা। বাস্তব সংখ্যা অধ্যায়ে তোমরা শিখেছো। তো স্বাভাবিক সংখ্যাকে আমরা প্রকাশ করি কিভাবে? এরকম ন্যাচারাল নাম্বার, এরকম ডাবল দাগ দিয়ে একটি n লেখা হয় ন্যাচারাল নাম্বার। এবং প্রত্যেকটা উপাদানকে যদি আমরা একটা স্বাভাবিক সংখ্যা মনে করি x, তাহলে বলতে পারি x বিলংস টু মানে সদস্য, কার সদস্য? একটা স্বাভাবিক সংখ্যার সদস্য। এই স্বাভাবিক সংখ্যার সদস্য n, এভাবে n দিব। সাচ দ্যাট এমন যে x স্বাভাবিক সংখ্যার সদস্য কেমন? যদি আমাদের এরকম হয় সেটটি 1 2 3 4, যদি 4টি উপাদান থাকে তাহলে আমরা লিখব এরকম যে xটা 1 থেকে বড় অথবা সমান, 4 থেকে ছোট বা সমান। অর্থাৎ এই বর্ণনাটির ভেতরেই কিন্তু আমাদের যে উপাদানগুলো আছে সেগুলো সংজ্ঞায়িত করা সম্ভব। আমরা চাইলে এভাবেও লিখতে পারি x বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট x 1-এর চেয়ে বড় বা সমান কিন্তু 5-এর চেয়ে ছোট। যেহেতু এখানে সমান চিহ্ন দেইনি তাই 5-এর চেয়ে ছোট 4 পর্যন্ত পৌঁছায়। এভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। এবার আমরা দেখব সেটের পরিচিতি। বাস্তব সংখ্যা অধ্যায়ে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করেছিলাম, অর্থাৎ আমরা বাস্তব জীবনে যত ধরনের সংখ্যা ব্যবহার করি 1 2 3 4, নেগেটিভ মান -1 -2 -3, ভগ্নাংশ 1.2 1.3, কিংবা দেখা যাচ্ছে পৌনঃপুনিক নাম্বার, অসীম নাম্বার 1.3333 ইত্যাদি ইত্যাদি, সকল সংখ্যাই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। আমরা দেখতে পাচ্ছি 0 ঠিক মাঝখানে নিরপেক্ষ বিন্দু বা নিরপেক্ষ অঙ্ক। এখান থেকে ডান দিকে ধনাত্মক সংখ্যা, বাম দিকে ঋণাত্মক সংখ্যা, দশমিক ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা ইত্যাদি সকল কিছু মিলায়ে বাস্তব সংখ্যার সেট। এই বাস্তব সংখ্যা অর্থাৎ আমরা বাস্তব জীবনে যত ধরনের সংখ্যা ব্যবহার করি সব কিছুই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। এখানে বাস্তব সংখ্যাকে স্বাভাবিকভাবে লেখা হয়েছে প্রথম বন্ধনীর মাধ্যমে -∞ থেকে +∞ পর্যন্ত। এই বাস্তব সংখ্যার সেটকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে মূলদ সংখ্যার সেট এবং অপরটি হচ্ছে অমূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যা চেনার উপায় কি? যদি কোনো সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায়, অর্থাৎ লব এবং হর আকারে লেখা যায়, আমরা নিশ্চয়ই জানি যে একটি ভগ্নাংশের উপরে থাকে লব,
ল উপরের দিকে থাকে, হর নিচের দিকে থাকে, সুতরাং লব হর এরকম লব হর আকারে যেমন আমরা লিখতে পারি 5/6, 7/2 ইত্যাদি ইত্যাদি সংখ্যা। এই সকল সংখ্যাকে বলবো মূলদ সংখ্যা, অর্থাৎ যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলবো মূলদ সংখ্যা। তাই বলা হয়েছে এক্স বিলংস টু রিয়াল নাম্বার, অর্থাৎ এক্স বাস্তব সংখ্যার একটি সদস্য। এই বাস্তব সংখ্যার সদস্য কেমন সদস্য? যে যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এরপরে একটা কন্ডিশন দেওয়া আছে দেখো, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা। তাহলে আমরা একটু তো বোঝানোর চেষ্টা করি এভাবে যে p/কিউ, পি এবং কিউ পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যা কোনগুলো জানি? পূর্ণ সংখ্যা মনে করো 2, 3 এগুলোকে বলবো পূর্ণ সংখ্যা, অথবা -2/3, মাইনাসও পূর্ণ সংখ্যা হতে পারে, প্লাসও পূর্ণ সংখ্যা হতে পারে। আরেকটা বলা হয়েছে কিউ নট ইকুয়াল 0, এই অর্থাৎ হর কখনো শূন্য হবে না। হর যদি শূন্য হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে? এই ভগ্নাংশের মান হবে অসংজ্ঞায়িত, তাই কখনো হর শূন্য হওয়া যাবে না। এই ধরনের সংখ্যাকে বলবো আমরা মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে ঠিক তার উল্টো, যেগুলো ভগ্নাংশ আকারে লেখা যায় না, যেমন 2.345 ইত্যাদি ইত্যাদি অসীম পর্যন্ত চলছে। এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখতে চাই তাহলে আগে অঙ্কগুলো লিখি 2, 3, 4, 5, 6 ডট ডট ডিভাইডেড বাই দশমিকের জন্য একটি 1, তারপর যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য। যেহেতু আমরা এটা শেষ করতে পারবো না তাই এটি ভগ্নাংশ আকারে লেখা যাবে না, সুতরাং এই ধরনের সংখ্যাকে বলবো আমরা অমূলদ সংখ্যা। তাই বলা হয়েছে অমূলদ সংখ্যা কিউ দিয়ে প্রকাশ করলে এক্স বিলংস টু রিয়াল নাম্বার সাজ দ্যাট, সাধারণত অমূলদ সংখ্যাকে আমরা কিউ লিখে এরকম কেটে দিই, অথবা এরকম কিউ প্রাইম দিই, এগুলোকে সাধারণত আমরা অমূলদ সংখ্যা লিখে থাকি। তাহলে এক্স বিলংস টু রিয়াল নাম্বার সাজ দ্যাট এক্স নট ইকুয়াল p/কিউ, অর্থাৎ p/কিউ ভগ্নাংশ আকারে লেখা যাবে না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল 0। এই ধরনের সংখ্যাকে বলবো আমরা অমূলদ সংখ্যা। এই সেট অধ্যায়ে এই ধরনের যে সেট লেখার পদ্ধতি এগুলো তোমাদের একটু জানতে হবে, কেননা যদি না জানো তাহলে অনেকগুলো অঙ্কের সমাধান করতে ব্যর্থ হবে। এখন দেখব পূর্ণ সংখ্যার সেট, সেট অফ ইন্টিজার নাম্বার। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। আমরা দেখতে পাচ্ছি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যাকে বলবো আমরা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে 0, এখান থেকে ডান দিকে বলা হবে ধনাত্মক, এবং 0 থেকে বাম দিকে বলা হবে কি ঋণাত্মক। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6 সবগুলোকে বলা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক কোনগুলো? নেগেটিভ, -1, -2, -3 সহ ইনফিনিটি পর্যন্ত সকল সংখ্যাকে বলা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্যকে একটি নিরপেক্ষ অঙ্ক হিসাবে গণ্য করা হয়, আর যদি সংখ্যা হিসাবে গণ্য করি তাহলে বলবো জোড় সংখ্যা। এখন এই শূন্য সহ সকল ধনাত্মককে বলা হবে অঋণাত্মক। অঋণাত্মক শূন্য সহ সকল ধনাত্মককে বলা হবে অঋণাত্মক, আর শূন্য বাদে সকল সংখ্যাকে বলা হবে ধনাত্মক। অঋণাত্মক মানে যা ঋণাত্মক নয়, তাহলে ঋণাত্মক নয় বলতে শূন্য সহ সকল। ঠিক একইভাবে শূন্য সহ সকল ঋণাত্মক সংখ্যাকে বলা হবে অধনাত্মক, অর্থাৎ ধনাত্মক নয়। ধনাত্মক নয় বলতে ধনাত্মক কোনগুলো? 1 থেকে শুরু করে সবগুলো। তাহলে ধনাত্মক নয় মানে কি? 0 থেকে বাম পাশে সবগুলোকে বলবো অধনাত্মক। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করছি। প্রথমে 0, ধনাত্মক, ঋণাত্মক। এর পরবর্তীতে আমরা দেখতে পেলাম অঋণাত্মক এবং অধনাত্মক। এই বিষয়টাতে খুবই কনসাস থাকতে হবে যে অঋণাত্মক বলতে কিন্তু অনেকেই বুঝে ফেলবে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তখন কিন্তু সব ভুল হয়ে যাবে। সুতরাং এই বিষয়টা খুব বেশি কনসাস থাকবে। এবার আমরা দেখি জোড় সংখ্যার সেট, সেট অফ ইভেন নাম্বার। তাহলে জোড় সংখ্যা কোনগুলো? আমরা জানি 2, 4, 6, 8, 10 ইত্যাদি, অর্থাৎ
একটি বাদে একটি সকল সংখ্যাকে বলবো আমরা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার সেট কেমন, এরকম আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। তাহলে জোড় সংখ্যা দেখতে পাচ্ছি 2, 4, 6, 8, 10 ইত্যাদি। একে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি, x belongs to natural number such that xটা স্বাভাবিক সংখ্যার সদস্য এমন যে 2x, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা আমরা কোনগুলো জানি, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 ইত্যাদি, এগুলোকে বলবো স্বাভাবিক সংখ্যা। তাহলে x যদি স্বাভাবিক সংখ্যার সদস্য হয় তাহলে অবশ্যই x হতে পারে 1, x হতে পারে 2, x হতে পারে 3। তাহলে 1 যদি আমরা বসাই তাহলে x = 1 বসাইলে 2 × 1 দ্যাট ইজ 2। যদি আমরা 2 বসাই তাহলে 2 × 2 দ্যাট ইজ 4। যদি 3 বসাই তাহলে 3 × 2 দ্যাট ইজ 6। 4 বসাইলে 4 × 2 দ্যাট ইজ 8। এভাবে চলতে থাকবে। তাহলে জোড় সংখ্যার সেটকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। ঠিক একইভাবে বিজোড় সংখ্যার সেটকে কিভাবে প্রকাশ করব, আমরা জানি বিজোড় সংখ্যার সেট 1, 3, 5, 7, 9... এগুলোকে বলবো আমরা বিজোড় সংখ্যার সেট। তাহলে এটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখি ঠিক এভাবে লিখতে পারবো, x belongs to natural number such that 2x - 1। খেয়াল করো, যেহেতু এক্সটা স্বাভাবিক সংখ্যার সদস্য তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1, 2, 3, 4 এভাবে। তাহলে x যদি 1 হয়, 1 এখানে বসাই, তাহলে 1, 2 × 1 অর্থাৎ 2 এর সাথে 1 গুণ করলে 1, 2 বিয়োগ 1, তাহলে 2 বিয়োগ 1 কত হবে, 1। ঠিক একইভাবে 2 যদি বসাই তাহলে 2, 2 × 2 4, 4 - 1 দ্যাট ইজ 3। যদি আমরা 3 বসাই তাহলে 3, 3 × 2 6, 6 - 1 দ্যাট ইজ 5। এভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। পরবর্তীতে দেখি গুণিতক সংখ্যার সেট। গুণিতক, তাহলে গুণিতক বলতে কোনটা, যে আমরা যে নামতাগুলো শিখেছিলাম 2 × 1 = 2, 2 × 2 = 4, 3 × 2 = 6 এরকম। তাহলে 2 এর গুণিতক কীরকম, মনে করো 2, 4, 6... এগুলোকে বলতে পারি 2 এর গুণিতক। যেমন x belongs to natural number such that, যেহেতু সবাই স্বাভাবিক সংখ্যার সদস্য তাই আমরা ন্যাচারাল নাম্বার দিয়েছি, x 2 এর গুণিতক, এরকমভাবে লিখতে পারি। যদি আমরা একটু দেখি যে x বলতে কোনটা, ন্যাচারাল নাম্বারের সদস্য অর্থাৎ 1, 2, 3 এভাবে। তাহলে 2 × 1 = 2, 2 × 2 = 4, 2 × 2 = 4, 3 × 2 = 6 এরকমভাবে বলতে পারবো। আমরা একটু ভিন্নভাবে 2 এর গুণিতক যে শুধুমাত্র এগুলো হবে। গুণিতক সংখ্যার সেট 3 এর গুণিতক হতে পারে। 3 এর গুণিতক যদি বলি 3 এর গুণিতক তাহলে 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12 এভাবে চলতে থাকবে, তাই না? তাহলে গুণিতক সেটকে আমরা এভাবে প্রকাশ করি। এখন দেখো গুণনীয়ক সংখ্যার সেট। গুণনীয়ক মানে কি, কোন কোন সংখ্যা দ্বারা ওই সংখ্যাটিকে ভাগ করা যায়। যেমন 12 এর গুণনীয়ক, x belongs to natural number such that x, মনে করো 12 এর গুণনীয়ক কোনগুলো হতে পারে, আমরা একটু খেয়াল করি। 12কে 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়, কেননা 12 × 1 = 12। 12কে 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়, 6 × 2 = 12। 12কে 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়, 3 × 4 = 12। 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, 3 × 4 = 12। 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, 6 × 2 = 12। আবার 12 দিয়ে 12কেও ভাগ করা যায়, 12 × 1 = 12। তাহলে এই সেটটাকে আমরা লিখব 1, 2, 3, 4, 6, 12। এগুলোকে বলবো আমরা গুণনীয়ক সেট। যদি কোনো কারণে গুণনীয়ক সেট না এসে মৌলিক গুণনীয়ক আসে, তাহলে মৌলিক সংখ্যা বলতে আমরা তো শিখেছিলাম যে 2, তখন এই মৌলিক সংখ্যাগুলোই শুধুমাত্র রাখবো। 2, 3, 4 মৌলিক নয়, কেননা মৌলিক কখনো জোড় না। আমরা জানি যে সর্বনিম্ন জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, 4 হবে না। 6 একটি জোড় সংখ্যা, এটি মৌলিক নয়। 12 হবে না, তাহলে শুধুমাত্র 2, 3 হবে। তখন সেট গঠন পদ্ধতি হবে 12 এর মৌলিক গুণনীয়ক। কি হবে? মৌলিক গুণনীয়ক।
এই মৌলিক শব্দটা উল্লেখ থাকলে আমরা মৌলিক সংখ্যা লিখব, যদি মৌলিক সংখ্যা না থাকে তাহলে আগে যেভাবে লিখেছিলাম ঠিক এভাবে লিখব। এই যে সেটগুলো আমরা পেলাম, এই সেটগুলো অবশ্যই তোমরা ভালোভাবে আয়ত্ত রাখবে এই অধ্যায়ের সমাধান করার জন্যে। তাহলে এক নজরে দেখে নাও আমরা কি কি সেট শিখলাম। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে আমরা প্রথমে শিখেছিলাম সেটকে দুই ভাগে ভাগ করা হয়, একটি তালিকা পদ্ধতি আর একটি সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে কিভাবে লিখতে হয় তোমরা দেখেছো। এখন আমরা সেটের পরিচিতিটা দেখেছিলাম, প্রথমে বাস্তব সংখ্যার সেট, তারপর মূলদ সংখ্যার সেট, অমূলদ সংখ্যার সেট। এই সেটগুলো অবশ্যই মনে রাখবে অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করার জন্যে। তারপর পড়েছিলাম মূলদ সংখ্যার সেটকে দুই ভাগে ভাগ করা যায়, পূর্ণ সংখ্যার সেট, ভগ্নাংশ সংখ্যার সেট। তারপর দেখেছিলাম পূর্ণ সংখ্যার সেটকে কিভাবে লিখব। দেখো লেখা আছে কিউ ইকুয়াল -3, -2, -1, 0, 1, 2, 3 এর সহ সকল সংখ্যা। এই পূর্ণ সংখ্যার সেটকে তিন ভাগে ভাগ করা যায়, একটা জিরো, একটা ধনাত্মক দিক, একটা ঋণাত্মক দিক। একে আবার ভিন্নভাবে বলা যায় অঋণাত্মক, অধনাত্মক। তারপরে আছে ধনাত্মক কোনটা, শূন্য অপেক্ষা বড় সংখ্যাকে বলবো বাস্তব ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কোনগুলো, শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলবো। অঋণাত্মক কোনটা, শূন্য সহ সকল ধনাত্মককে বলবো অঋণাত্মক। ঠিক একইভাবে অধনাত্মক হচ্ছে শূন্য সহ সকল ঋণাত্মক সংখ্যাকে বলবো অধনাত্মক। তারপরে দেখতে পাচ্ছি জোড় সংখ্যার সেট। জোড় সংখ্যা কোনগুলো, 2, 4, 6, 8, 10 এগুলোকে বলবো জোড় সংখ্যার সেট, যেটা স্বাভাবিকভাবে বলা হয় 2x। বিজোড় সংখ্যার সেট কোনটা, 1, 3, 5, 7, 9, 11 এগুলোকে বলবো বিজোড় সংখ্যার সেট, স্বাভাবিকভাবে বলা হবে 2x - 1। গুণিতক সংখ্যার সেট, গুণিতক কোনগুলো, যেগুলো নামতা আকারে পাই আমরা, 2 × 2, 2 × 4, 3 × 4, 12 এরকমভাবে আমরা গুণিতক সংখ্যার সেট পাই। গুণনীয়ক কোনগুলো, যে সংখ্যাগুলো দ্বারা কোনো একটি সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় সেগুলোকে বলা হয় গুণনীয়ক। এই সেটগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে।